বৈচিত্র্যে ঐক্য আনেন, শিল্পে লেখেন নয়া অধ্যায়। ভাবনা আর ভক্তি দিয়ে দুগ্গা সাজান সুব্রত বন্দ্যোপাধ্যায়। নিজের পেশায় সদা ব্যস্ত শিল্পী। পুজো শিল্পের পাশাপাশি অন্য নানা সৃষ্টিশীল কাজে বছরভর যুক্ত থাকেন। তারই মধ্যে উৎসবমুখর শরৎকে সার্থক করতে সৃজনশীল ভাবনা, প্রতিমা নিয়ে আলাদাভাবে ভাবার সময় কিভাবে পান? অ্যাকচুয়ালি চাকরি করার সময় যেগুলো নিয়ে বেশি করে ভাবি আর কি, আর্টিসান ডেভেলপমেন্টের জন্য একটা চিন্তা থাকে। এবার যখন ডিস্ট্রিক্টে যাই সেখানে গরিবি যদি দেখা হয় তাহলে মাথা খারাপ হয়ে যাবে। এবার তাদের কিভাবে ইউটিলাইজ করা যায় বা তাদের জন্য ভাবতে ভাবতে নিজের কাজের তাগিদ অনুভব করেছিলাম। এবং তার সাথে সাথে একটা যেটা ব্যাপার হচ্ছে, সামাজিক প্রচুর ধরনের সমস্যা রয়েছে, বার্তা যেটা এত বড় একটা প্ল্যাটফর্মের মধ্যে থেকে আমি দিতে পারি, এর থেকে বড় সহজ সরল সুযোগ নেই। এবং চিরকালই একটা প্রতিবাদের স্বর ছিলই আমার। তা আমার মনে হয় যে প্রতিবাদ সামাজিক হোক আর যেটাই হোক না কেন, সেটা দেওয়ার বড় মাধ্যম এটা। এবং সেটাকে নিয়েই চিন্তাভাবনা করে যেটা মাথায় আসে সেটাই করি। শহরের নামি দামি পুজোর সঙ্গে জুড়ে আপনার নাম। আপনার সৃষ্টিশীল চিন্তন জনমানসে কি প্রভাব ফেলবে তা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। বছরের পর বছর সেই ট্র্যাডিশন চলছে। দুর্গাপুজোর বিশ্বজনীন তকমায় প্রত্যাশাও বাড়বাড়ন্ত। কখনো কি মনে হয় এত দৌড়ঝাঁপ সরিয়ে বরং তুলনামূলক কম বাজেটের পুজোকে ভালোভাবে সাজাবো? ইঁদুর দৌড়ে সামিল হতে হতে একটা সময় আসে যখন মনে হয় আর ভালো লাগে না। কেননা পুরস্কারটাই যদি কাজের মাপকাঠি হয়ে থাকে, তাহলে সেই পুজোর সপ্তমীতে বা অষ্টমীতে পুরস্কার যদি না হয়, সেখানে দাঁড়িয়ে সবথেকে বেশি দুঃখটা আমাদের হয়। কারণ যাদের জন্য কাজ করছি তারা যদি আনন্দ না পায়, তাদের মধ্যে যদি কোথাও উচ্ছ্বাস কমে যায় বা তারা যদি তার দ্বারা প্রভাবিত হয়, তখন নিজেকে কোথাও ফেলিওর মনে হয়। এটা থেকেই মাঝে মাঝে মনে হয় ইঁদুর দৌড় থেকে যদি সরে যেতে পারি তাহলে ভালো হয়। থিমের চাকচিক্য, শিল্পের প্রদর্শন, আকাশ ছোঁয়া বাজেট, আগাম পুজোর সূচনায় দ্রুত কাজ শেষ করার তাগিদ, শ্রেষ্ঠত্বের লড়াই, এসবের জন্য কি প্রাণ হারাচ্ছে বাঙালির প্রিয় উৎসব? সাবেকিয়ানার অভাব প্রকট হচ্ছে। মানুষ এখনও যখন বেরোয়, ঠাকুর দেখতে বেরোয়। এবার সেই ঠাকুর দেখতে বেরোনো মানে এখনও তো আমরা সুখ দুঃখ সব কিছু তার কাছেই শেয়ার করি। এবারে সেই যার কাছে গিয়ে সারেন্ডার হব, সেইরকম জায়গাটা পরিবেশটা যদি না পাই, তাহলে কোথাও সমস্যা দেখা দেয়। আর অবশ্যই আজকে এটা ফেস্টিভ্যাল, সকলের ফেস্টিভ্যাল, অনেক কিছু থাকবে, কিন্তু এটা আমি যে পরিবার থেকে বড় হয়েছি, সকালবেলায় উঠে দেখতাম ঘন্টার আওয়াজে ঘুম ভাঙতো, এবং এখনও পর্যন্ত আমার ঘরে প্রতিদিন নিয়ম করে পুজো হয়। সুতরাং আপব্রিঙ্গিং একটা ফ্যাক্টর, সেখানে দাঁড়িয়ে তার ঊর্ধ্বে আমি উঠতে পারবো না। যে কারণে প্রতিমার ক্ষেত্রে একটা রেভারেন্স ফ্যাক্টর রেখে আমি কাজ করি, ওখানে অত কাটাছোড়া করি না। এবং তবে আমি বলছি না যে করছে বা যারা করছে খারাপ করছে। আমার পয়েন্ট অফ ভিউয়ে যে অবশ্যই এই তাগিদ এসছে। কেন আজকে নিজেও আমি হয়তো অনেকগুলো কাজ করি, কিন্তু যেখানে দাঁড়িয়ে কিছু প্রতিমা আমার থাকে, যেখানে দাঁড়িয়ে আমার নিজেকে সারেন্ডার করতে ইচ্ছা করে, আমি কাঁদতে পারি। তা এই জায়গাটা, এই খোঁজটা এসছে মানুষের মধ্যে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বেশি কাটাছেড়া করতে করতে কোথাও আমার মনে হয় মানুষ ফোকাস হারিয়ে ফেলছে। এবং এটা যদি হয়, আগামী দিনে এই যে বাইরে ঘুরতে যাওয়ার প্রবণতা কলকাতা ছেড়ে, এই নিদর্শনটা কিন্তু ভালো নয়। এবং এটা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে অনেক দিন পরে। হয়তো বা আমার সঙ্গে আমি ভিন্নমত অনেকে হতে পারেন, কিন্তু আমার দূরদর্শিতা বা যেটা আমি বুঝতে পারছি, যেটা হতে চলেছে, কেন আজকে 15 বছর আগে যখন পুজো শুরু করেছি আর আজকের পুজো, এই পুজোর কিন্তু উন্মাদনার মধ্যে অনেক পার্থক্য এসছে।
পুজো কমিটির মধ্যেও সেটা পরিলক্ষিত হচ্ছে। পুজোর হাত ধরে শিল্পের প্রসার ঘটছে, পরিণত হচ্ছে দর্শকদের দেখার চোখও। এই বদলই কি আগামী দিনে দুর্গাপুজোকে অন্য মাত্রায় পৌঁছে দেবে? পুজোর এই ওপেন আর্ট গ্যালারিতে দর্শকের ভূমিকা কতখানি? আমি নিজেকে বুদ্ধিজীবী ভাবলাম। আমি লোক টানছি, কিন্তু কোথাও বাঁধন ছাড়া লোক, যেখানে বুদ্ধিজীবীর ব্যাপার নেই, সুদর্শন এবং মূর্তি দেখার জন্য যাচ্ছে। আজকে বাগবাজার একটা জ্বলন্ত উদাহরণ। এবারে কোন শ্রেণীর মানুষকে আমি বলবো যে রুচিশীল আর কে রুচিশীল নয়, এর ব্যারিয়ার ঠিক করার ক্ষমতা আমার নেই। আমি একটা বড় কনসেপ্ট করলাম, মানুষ বুঝলো না। আমি যদি ভাবি সেই মানুষটার সেই বোধগম্যতা নেই, তাহলে সেটা বলার অধিকার আমার নেই। এবারে রুচি, যদি কেউ দেবতায় বিশ্বাসী হয়, ভক্তি সহকারে দেবতাকে পুজো করে, সে রুচিহীন। আমি সমাজের একটা নতুনভাবে সমাজকে সৃষ্টি করার জন্য চলছি, সেটা বলার অধিকারও আমার নেই, আর ওই সাহস নেই আমার। পুজো সবার, এবং আজকে আমি মনে করি সংস্কার বা ভক্তি সমাজকে গঠন করার জন্য অনেক বেশি কাজ করে আইন বা পুলিশের ঊর্ধ্বে গিয়ে। আজকে যদি আমাদের এখনও আমরা পাপ পুণ্য বোধ হারিয়ে ফেলি, পাপ পুণ্যের জন্য, সমাজের বন্ধনের জন্য যতটা নিজেদের একটা ব্যারিয়ারে আটকে রাখি, এগুলো যদি চলে যায়, তাহলে কত কোর্ট বসবে, কত পুলিশ দিয়ে তুমি সমাজকে গঠন করবে আমার জানা নেই। এবং আগামী দিনে আশঙ্কা তৈরি হয়েছে যে এই দিনটা না এসে যায়। আপনার থিম ভাবনায় কখনো উঠে এসেছে ক্ষমতায়নের রূঢ় রূপ, কখনো দিয়েছেন পরিবেশ রক্ষার বার্তা। নানা সামাজিক সমস্যা নিয়ে মানুষকে সচেতন করতেই কি পুজোর মঞ্চকে বেছে নেওয়া? যে পুজোগুলো আমি করে এসেছি এত বছর ধরে, সুরুচি টানা 8 বছর, চেতলাও এই নিয়ে 4 বছর, দুটো পুজোই রেকর্ড, এতদিন কেউ কোনো শিল্পী কাজ করেনি। এছাড়া শিব মন্দির টানা 5 বছর। আমি প্রতি বছর পুজো পরিবর্তন খুব কম করেছি, যদি বিশেষ কোনো কারণ না থেকে থাকে। এবং আমি বারবার পরিবর্তনে বিশ্বাসী নই, এটা আমার ক্যারেক্টার, যদি খুব বেশি সমস্যা না হয়। এবারে সেখানে দাঁড়িয়ে এই ধরনের কাজগুলো যে করি, এই পুজোগুলোয় মোটামুটিভাবে 40 থেকে 50 লক্ষ লোক হয় এই পিরিয়ডটা দেখে। আজকে যদি দুটো পুজো করি, সেখানে হয়তো কিছু কমন দর্শকও যদি থাকে, 70-80 লক্ষ লোক দেখছে। এবারে পরবর্তীকালে এই মণ্ডপগুলো আমি কোচবিহার, জলপাইগুড়ি, ওখানে যেন মার্কেটটা তৈরি হয়, ওখানেও যেন রুচিটা আস্তে আস্তে ডেভেলপ করে, তো সেখানে পাঠিয়ে দিই এক প্রকার বিনামূল্যে। এবং সেখানে যেন আর্টিসানরা সেই পুজোগুলো করতে পারে, তাদের উপার্জন হয়, তাহলে ওখানেও আরও কিছু লোক দেখে। একটা কনসেপ্ট, সেটা যদি আজকে 1 কোটি 1.5 কোটি লোক দেখে, এত বড় প্ল্যাটফর্ম আর কিসে হতে পারে? তা এটাই বড় প্ল্যাটফর্ম আমার বক্তব্য রাখার জন্য। এবং সেই প্ল্যাটফর্ম থেকে যদি আমি উজ্জীবিত করতে পারি, তাহলে মানুষ উজ্জীবিত হবে। যেখানে আমি ফেসবুকে নেই, আমি হোয়াটসঅ্যাপে নেই, আমি কোনো কিছুর মধ্যে নেই, তো এটা ছাড়া আমার কাছে অন্য কোনো অপশান নেই। পুজোর আঙিনায় অতি পরিচিত নাম সুব্রত বন্দ্যোপাধ্যায়। আপনার হাতে পুজোর দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিন্ত হন উদ্যোক্তারা। কিন্তু পুজোয় যুক্ত হওয়ার গোড়ার দিনগুলো কেমন ছিল? শিল্পীর থিম ভাবনা নিয়ে কখনো আপত্তি উঠত? না, কোনোদিনই না। এবং কোনোদিনই আমার মডেল বানিয়ে দেখাতে হয়নি। মানে মডেল বানিয়ে দেখিয়েছি, কিন্তু সেই মডেল বানানোটা হচ্ছে কনফার্মেশনের পরে। 2005-এ আমি কলকাতায় ফিরে আসি, মানে স্থায়ীভাবে বসবাস শুরু করি। 7-এ আমি ট্যাংরা খোলপাড়া, তার আগে পাড়ার দুটো পুজো করি, সেখানে বলার কিছু ছিল না। ট্যাংরা খোলপাড়াও যখন গেছি, রেমুনারেশন না নিয়ে কাজ। 8-এ বিশেষ পুরস্কারে পুরস্কৃত হই। তার পরবর্তীকালে শিব মন্দিরে যাই, এবং ওরা পুরোপুরি আমায় ফ্রিডম দেয়, কোনো দিনই আমাকে জিজ্ঞাসা করে না। তবে আমি যখন পুজোটা করি, আমি চেষ্টা করি পুজো কমিটির লোকজনকে নিয়ে ভাবনা যখন
প্রতিনিয়ত এগোয়, আমি তাদের ইনভলভ করি। কেন, পুজোটা তো আমাদের। যদি তাদের ইনভলভমেন্ট না থাকে, যদি তাদের বক্তব্য না থাকে, শেষ অবধি তারা যদি দেখতে না পায়, তাদের মধ্যে কোথাও ইনভলভমেন্ট কম হবে। আর আমি সেই ব্যক্তি নই যে কাজ করতে করতে অর্ধেক কাজ করে চলে গেলাম, এটাই আমার শেষ। আমি শেষ অবধি দেখাই, চেষ্টা করি 100% করা, না হলেও 95%-এ গিয়ে আজ অবধি ফিনিশ করেছি। যদি কোনো দুর্ভাগ্য না হয়ে থাকে হয়তো সমস্যা হবে না। আর কিছু ক্ষেত্রে যে পুজো কমিটিগুলোর কাজ করেছি তাদেরকে জানতে পারবে, সেক্ষেত্রে যদি আজকে আমার স্যালারি থেকে কিছু দিতে হয়, সেটা দিয়েও কাজ তুলে দিয়েছি। পুজোয় সর্বধর্ম সমন্বয় ঘটে, আবার রাজনীতি থেকে পুঁজিবাদ, পুজোর সঙ্গে সবটাই জড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। ফলে প্রশংসার পাশাপাশি বিতর্ক কিংবা কটাক্ষ ধেয়ে আসার আশঙ্কাও থেকে যায়। থিম ভাবনার সময় সেসব বিষয়ও কি মাথায় রাখতে হয় শিল্পীকে? হ্যাঁ, এ তো অবশ্যই, এটা হয় ঠিকই। কেন, আমি রাজডাঙ্গায় রিফিউজি নিয়ে কাজ করেছিলাম। আমি দেখিয়েছিলাম যে রিফিউজি প্রবলেমটা আগামী দিনে একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, যেটা নাকি আমরা ভাবি যে যুদ্ধ মানে সবথেকে বড় সমস্যা, পৃথিবী ধ্বংস হবে, কিন্তু সেটা নয়। রিফিউজি সমস্যা যেটা আসছে, পাশে থেকে লড়াই, সেটাই দেখিয়েছিলাম। কিন্তু ওই সময় এনআরসি হয়ে যাওয়াতে তখন এরকম বিতর্ক হয়েছে, এনআরসি। ন্যাচারালি ওই পুজোটা অনেক পুরস্কার থেকে অনেকে সরিয়ে দিতে তাদের সুবিধা হয়েছে কম্পিটিশান থেকে। তার থেকে বড় কথা হচ্ছে তখন নিজেকেও অস্বস্তিতে পড়তে হয়েছে যে অ্যাকচুয়াল তো ওটা ছিল না। তা সেরকম কিছু বিষয় মাথায় রাখতে হয়। আবার কিছু বিষয় হয়তো ট্যাক্টফুলি, যেটা নিজের প্রতিবাদ করার দরকার আছে, তখন সেই মোড়কটাকে রেখে আমরা প্রতিবাদও করি। কোনো এক নতুন ভোরে চোখ খুলে জানতে পারলেন এবারের পুজোয় কোনো প্রতিযোগিতা নেই। পুরস্কারের মাপকাঠিতে বিচার করা হবে না শিল্পী সৃষ্টিকে। তখনও কি একই রকম উৎসাহ নিয়ে কাজ এগোবে, নাকি পুরস্কার বাড়তি এনার্জি দেয়? ধ্রুব সত্য বলছি, একটা সময় অবশ্যই পুরস্কার অনেক বেশি প্রভাব ফেলতো, কিন্তু এখন কিন্তু আর আমার কাছে ওই প্রভাব ফেলে না। এবারে ব্যাপারটা হচ্ছে, এখন একটা তাগিদ অনুভব করি, এতগুলো লোকজন কাজ করছে, তাদের নিয়ে চলা, এবং এইখানে যারা কাজ শিখছে বা কাজ করছে সবাই তো একটু আপগ্রেডেড হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। স্কিল্ড ওয়ার্কার যেরকম আছে তারাও আপগ্রেডেড হচ্ছে, এবং পরবর্তীকালে এরা একটা গ্রুপ তৈরি করে কাজ করছে। এটা তো আস্তে আস্তে মানে অনেকটা পরিমাণ আমাদের অর্থনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। এইভাবেই হয়তো শ্রীবৃদ্ধি ঘটে। যদি পুরস্কার না থাকে তাহলে আমার ওই তাগিদ নিয়ে কোনো সমস্যা হবে না, যদি এদের জীবিকাটা দিতে পারি। যদি আর্টিসানদের জন্য মানে র মেটেরিয়াল খরচা কম, লো কস্ট র মেটেরিয়াল ইউজ করে, যেটা আমি চেষ্টা করি, লো কস্ট র মেটেরিয়াল ইউজ করে যেন আর্টিসানদের টাকাটা বেশি দেওয়া যায়। এককালে মণ্ডপে প্রতিমা আসবে মানেই কুমোরটুলি থেকে। থিম পুজোয় এখন সেই সংজ্ঞাটা খানিকাংশে বদলেছে। শিল্পী নিজেই কারিগর এনে প্রতিমায় রূপ দিচ্ছেন। এই প্রবণতা কেন? শিল্পের বিকাশের সঙ্গে কি তাল মেলাতে ব্যর্থ কুমোরটুলি? বিক্ষিপ্তভাবে এক একজনের এক একটা ব্যাপার থাকে। আমাদের এখানে যারা কাজ করছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আছে, মানে মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বর্ধমান, বীরভূম, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক, কলকাতা, তারা সেই আর্টিসানরা কাজ করছে এখানে। এবং ব্যাপারটা যেটা হয়, দুটো জিনিস এর মধ্যে। এক নম্বর হচ্ছে, যদি এই আর্টিসানদের দিয়ে আমি এখানে কাজটা করতে পারি, সেই কাজটা আমার মতো হতে পারে। এবং যে দিন আসছে, এখানে ফিউশন দরকার আছে। আমরা জানতাম যে প্রতিমা মানেই সেটা হয়তো বাঁশ, কাঠ, পেরেক দিয়েই হবে। এখন এর মধ্যে ফেব্রিকেশন ওয়ার্ক হয়, এখন এর মধ্যে কোথাও কোথাও ফাইবার গ্লাসের ইউজও হয়, এখানে কোথাও টেকনোলজির ব্যাপারও থাকে। তা এই যে টেকনোলজিক্যালি আপগ্রেডেশন বা ফিউশন, এই ব্যাপারটা কিন্তু এইখান থেকে আমার শেখাতে অনেক বেশি সুবিধা হবে। একটা কুমারটুলিতে একটা কোনো ঘরে আমাদের প্রতিমা দেখা যাচ্ছে ডেপথ হচ্ছে 9 ফুট 10 ফুট অ্যাভারেজ। এবারে কুমারটুলিতে 4 ফুট বেশি ডেপথ করাই সম্ভব না, একটা প্রতিমা একটা ঘরে হবে না, এই ভলিউমের কাজ। এবং সেখানে আমি বাধ্য যে সে চিন্তা করবে একটা প্রতিমা করার জন্য আমার এই টাকা, আমার জায়গাটা, আমার এই ঘরের মধ্যে এতগুলো প্রতিমা হবে, সে 4 ফুটের বেশি ডেপথ রাখতেই পারবে না।
ন্যাচারালি আমাদের যে কাজের ভেরিয়েশন বা যে ডেপথ দরকার হয় সেগুলোও পাবো না। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের শৈল্পিক ছোঁয়া লেগে সমৃদ্ধ হবে আগামী প্রজন্ম, এমন লক্ষ্য নিয়ে কি নিজের শিল্পকে সংরক্ষিত করার কথা ভেবেছেন কখনো? আমি কোনো সংরক্ষণ করিনি। আমার কোথাও মনে হয়েছে বিসর্জন যে আমরা নিরঞ্জন প্রতিমার করি, তা আমার মনে হয়েছে ঠিক আছে, সৃষ্টির সাথে ওটাও হবে, ওটাকে আঁকড়ে ধরে থাকার ব্যাপার নেই। তবে এখন তো অনেক আর্কাইভ হচ্ছে, তারা যতটুকু রাখছে সেই প্রজন্ম সেখান থেকে হয়তো দেখবে, হয়তো সত্যিকারে যারা কাজ শিখছে তাদের মধ্যে দিয়ে ওটা রিফ্লেক্ট হবে। সেখানে আমার আর আলাদা করে রাখার প্রয়োজন নেই, তা এখনও অনুভব করিনি। এখন মার্কেটিং সব জায়গায় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেই তাগিদ এখনও অনুভব করিনি। আগামী দিন চিন্তা করতে হবে যে এদের জন্য কিছু করতে হয় কিনা, কিন্তু নিজের জন্য আর প্রয়োজন হবে বলে মনে হয়নি। এক শিল্পী মুগ্ধ করে অন্যকে, নতুন করে ভাবায়, হাসায়, কাঁদায়ও। সমসাময়িক শিল্পীদের কাজ কিভাবে দেখেন সুব্রত বন্দ্যোপাধ্যায়? ভবতোষ সুতার। আমার বয়সে ছোট হতে পারে, আমার থেকে অনেক আগে থেকে কাজ করছে, কারণ আমি কলকাতায় এসেছি অনেক পরে। ওর কাজ আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, এক্সপেরিমেন্টাল কাজ করে এবং এই বিষয়ে কোনো দ্বিমত নই। এবং কলকাতার দুর্গাপুজোয় যদি তুমি বলো যে সেরা শিল্পীদের মধ্যে অন্যতম। সুশান্ত পাল। সুশান্ত পাল আরেক ধরনের কাজ করে এবং সুশান্তদাও অনেক এক্সপিরিয়েন্সড, এবং একটা সময় প্রথম দিকে যখন আমি পুজো করতে আসি তখন সুশান্তদার থেকে অনেক ধরনের অ্যাডভাইসও নিয়েছি, বিভিন্নভাবে বিভিন্ন বিষয় আমি অ্যাডভাইস নিতাম। এবং আমার পছন্দের লোক, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো, আর কাজ তো ভালো লাগেই, এবং একটা বৈচিত্র্য আছে কাজের মধ্যে। অনির্বাণ প্যান্ডেলওয়ালা। অনির্বাণ মানে অবশ্যই গত বছর ভালো কাজ করেছে, এর আগেও করেছে, একটা প্রচেষ্টা আছে। তা এরা সবাই ভালো শিল্পী, স্ট্রাগল করেছে দেখে আজকে এই জায়গায় এসছে। অদিতি চক্রবর্তী। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি ওর কিছু কাজ দেখেছি, ভালো লেগেছে, মনে হয়েছে একটা কমিটমেন্ট আছে এবং পরিশ্রম করে কাজ করার জন্য চিন্তাভাবনা করে। আগামী দিনে আশা করি অনেক উন্নত হবে। সনাতন দিন্দা। এক্সেলেন্ট। ব্যক্তিগতভাবে আমার ওর পার্সোনালিটিও খুব ভালো লাগে, এবং আজকে যদি আমি শিল্পী হই হয়তো ওর কিছুটা হলেও বড় অবদান আছে। কেন, ট্যাংরা খোলপাড়ায় যখন প্রথম আমি বিশেষ পুরস্কারের কথা বলেছিলাম, জাজমেন্টে ও ছিল এবং ও এসে আপ্লুত হয়ে গেছিল। ওই এক্সপ্রেশন ওর আমার আজকেও মনে আছে, আগামী দিনও থাকবে। ও অনেক বড় হোক, অনেক বড় মাপের শিল্পী, ও যত ওপরে উঠবে আমি তত খুশি হব।